দর্শক শ্রোতা, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। বিটিভি ত্রিপুরার নিয়মিত আয়োজন কবি ও কবিতায় আমি সীমা। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন রাজ্যের বিশিষ্ট কবি শ্রদ্ধেয়া সঙ্গীতা দেওয়ানজি। দিদি, তোমাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। তোমাকে পেয়ে আমরা খুব আনন্দিত। আমিও স্বাগত জানাই তোমাদের সবাইকে। বিটিভির যারা আছো প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং পর্দার ওপারে যারা আছেন দর্শক শ্রোতা তাদেরকেও জানাই আমার শ্রদ্ধা, নমস্কার এবং প্রীতি শুভেচ্ছা। কেমন আছো? ভালোই আছি মোটামুটি। আচ্ছা, আমরা কবিতা শুনবো, কথা বলবো, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। আমরা শুরুতেই জানতে চাইবো যে তোমার মেয়েবেলাটা ঠিক কোথায় কেটেছিল? আমার মেয়েবেলাটা এখানেই কেটেছে, এই একদম আগরতলাতেই আমার জন্ম এবং এখানেই কেটেছে। প্রথমটায় তো কেটেছে একটা জায়গায়, তারপর আস্তে আস্তে আবার আরেকটা জায়গায়, তারপর একটুখানি হোস্টেল জীবন, তাও এখানেই ত্রিপুরাতেই। তারপর তো কলেজে পড়া, তার আগেই বিয়ে, সংসার, ওরকম করেই কেটেছে মেয়েবেলাটা। আচ্ছা, তোমার হোস্টেল জীবনটা সম্পর্কে একটু জানতে চাই, কারণ এটা একটু ত্রিপুরার মেয়ে হয়ে ত্রিপুরাতেই হোস্টেলে থেকেছো, এই বিষয়টা একটুখানি যদি আমাদের। বিষয়টা হয়েছে, আমাদের যেখানে বাড়ি হয়েছিল সেখানে তখন কোনো রকম কমিউনিকেশন ছিল না। কোথায়? সেটা হচ্ছে এখন যেটা ডন বস্কো স্কুল হয়েছে সেটাই ছিল তখন আমাদের বাড়ি। তখন ওখানে মানে তুমি বড় বড় সাপ, বড় বড় পোকা মাকড়, মানে এই বড় বড় তোমার কি বলে এগুলোকে, মানে কি বলে এগুলো আমি জানি না, ওই কেরার মতো আমরা বলি আর কি বাঙাল ভাষায়, এরকম বড় বড় লাল এরকম দেখেছে, বিভিন্ন প্রজাতির সাপ, তারপরে এরকম বাঘও দেখতে পাওয়া, চিতাবাঘ ওরম ছিল। তো তখন আমাদের একটাই মানে গাড়ি ছিল, বাবা বেরিয়ে যেতেন কোর্টে বা নানা হোক কাজে, তো আসা যাওয়াটা ওখান থেকে রেগুলার হইতে খুব সমস্যা হয়েছিল। তখন আমি মাত্র ক্লাস 6-এ উঠেছি, তো আমাকে তুলসীবতী স্কুলের হোস্টেলে দেওয়া হলো। কেমন লেগেছিল সেই জীবনটা? দেখো, হোস্টেল জীবনে গিয়ে অনেক বন্ধু পেয়েছি, অনেক রকম মেয়েদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। এটা নিশ্চয়ই আমার কাছে একটা খুব বলবো জীবনে চলার পথে ওই সময়ের যে একটা শিক্ষা, নিজেকে যে একেবারে সেলফ সাফিসিয়েন্ট মানে করে তোলার ক্ষেত্রে আমি বলবো ভালোই হয়েছে। কষ্ট তো হয়েছে বটেই, কারণ ওখানে যারা থাকতো ম্যাক্সিমামে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমাদের ছোট বোনেরা বা আমার বান্ধবীরা সবাই ছিল মানে জনজাতি আর কি, মোটামুটিভাবে আমার মতো, মানে আমাদের আদার্স খুব কমই ছিল, তার মধ্যে শহরের মধ্যে বোধহয় আমিই ছিলাম বা একজন আর কেউ ছিল কিনা, এক দুজন থাকতে পারে, আমার ঠিক মনে নেই। কিন্তু ওই একটা জীবন শৃঙ্খলাবদ্ধ, সকালে উঠে ছুটির দিনে বাগান করো, সকালে উঠে বাড়িঘর পরিষ্কার করো, স্কুল থেকে এসে টিফিনটা ওদের সঙ্গে হাতে হাতে বানিয়ে খাও, তারপর ছোটদেরকে পড়াও, নিজে পড়াশোনা করো, মানে ছোট থেকে এই যে শৃঙ্খলাবদ্ধ পরায়ণতা এটা তোমার ভিতরে চলে এসেছে। বাড়িতেও ছিল আর হোস্টেলে গিয়ে তো আরেকটু বেশি করে হয়েছে। বাহ, এই আর কি। লেখালেখিটা কবে থেকে শুরু হয়েছে তোমার? লেখালেখিটা দেখো, বাংলা আমার বরাবরই প্রিয় সাবজেক্ট ছিল, বাংলা আর সংস্কৃত। তো লেখালেখিটা তখন থেকে একটু একটু করতাম, কিন্তু কখনোই আমি না সেটাকে লিপিবদ্ধ করিনি, মানে ডায়েরিতে লিখে রাখিনি। লিপিবদ্ধ মানে লিখেছি, বাংলাটা আমার ভুল লিখেছি, কিন্তু এগুলিকে মানে ইয়ে করিনি, মানে এটাকে কি বলে যে গুছিয়ে রাখিনি, সংরক্ষণ করে রাখিনি, গুছিয়ে রাখিনি। ফলে মাথায়ও ছিল না যে এগুলো রাখলে ভবিষ্যতে কাজে লাগবে। ইচ্ছে হয়েছে একটু লিখেছি, যারা একটু বড় আছে তখন হোস্টেলে বা যারা আমার সময় তাদেরকে শুনিয়েছি, তারা ভালো বলেছে, গল্প লেখার চেষ্টা করেছি, কখনো ওরা এটা নিয়ে হেসেছে, কিন্তু তারপর ওই রকম একটা মানসিকতা তখন থেকেই ছিল। আচ্ছা, চেষ্টা করেছি। শুরুটা কি কবিতা দিয়ে হয়েছিল নাকি গল্প দিয়ে? না, গল্প দিয়ে হয়েছে। আমি 2-একটা গল্প লেখার চেষ্টা করেছি, কিন্তু এগুলো সংরক্ষণও করিনি, কোথাও ছাপাও হয়নি। তবে ভীষণ বই পড়তাম আমি কোনোদিনও লেজার পিরিয়ডে, মানে আমাদের টিফিন পিরিয়ডে আমি কখনো কোথাও মাঠে গিয়ে খেলিনি, কারোর সঙ্গে কথা বলিনি। তো ওই তুলসীবতী স্কুলের লাইব্রেরিয়ান আমার খুব প্রিয় ছিল, উনি আমাকে বই পোকা। হ্যাঁ, তখন থেকে আমি যখন সবাই খেলাধুলা করতো আমি লাইব্রেরিতে তখন থেকেই গল্পের বই পড়তাম। দারুণ, ভীষণ নেশা ছিল, নেশা।
বাহ, এখনো পড়ি আর না পড়ি, বই একটা পাশে নিয়ে শুয়ে ঘুমালে মনে হয় মানে না। আসলে বইয়ের মতো বন্ধু, এই জন্যই হয়তো বলে বইয়ের মতো বন্ধু আর কেউ হতে পারে না। না, বই তো বন্ধু নিশ্চয়ই, কারণ বই তোমাকে নিঃশব্দে দিয়ে যায়। যদি কোনো তোমার সামনে প্রশ্নের উত্তর সে তোমার মনের মধ্যে জাগিয়েও দেয়, তুমি আরো 2-4 পাতায় গিয়ে তুমি কিন্তু সেই উত্তরগুলো পেয়ে যাবে। বা তুমি পড়ে নিজেকে নিজে যদি জিজ্ঞেস করো যে এই প্রশ্নটার উত্তরটা কি হতে পারে, তুমি সেখানেও কিন্তু সেই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। তো এইখানেই হচ্ছে বই জীবনের পরম বন্ধু। একদম একদম, বই শুধু দিতে জানে, আমাদের কাছ থেকে কিছু নেয় না, কেড়ে নেয় না। যদি আমি তো বললাম, যদি জীবনে আমাদের কোনো প্রশ্নের সম্মুখীন আমাদের কিছু জানতে চাওয়া আমাদের ভেতর থেকে উঠে আসে বইটা পড়তে পড়তে, সেই উত্তরগুলো আমরা ওখান থেকে পাই। বা এই বইটাতে ডুবে গিয়ে যা শিখলাম সেখান থেকে এই উত্তরগুলো ইচ্ছে করলে আমরা নিজেদের বোধের জায়গা থেকে যদি আমরা একটু দেখি বা বোঝার চেষ্টা করি, আমরা উত্তরগুলোও পেয়ে যাই। আমরা নিঃশব্দ যে নিঃশব্দে পাশে থাকা সঙ্গী এবং জীবনকে নিঃশর্তভাবে জীবনকে ঢেলে দেয় অনেক মানে প্রশ্নের সঙ্গে উত্তর, এবং জীবনে চলার পথে একটা সুন্দর ভাবে কিভাবে আমরা চলতে পারি, কোথায় আমাদের ভুল হচ্ছে বা কোথায় আমাদের নিজেদেরকে সঠিকভাবে পরিচালনা করা উচিত বা সংযতভাবে সুন্দরভাবে, সব শিক্ষাই তো আমরা বইয়ের থেকে পাই। সেটা একটা বিশাল ব্যাপার। একদম, আমরা কথা অবশ্যই চালিয়ে যাব, কিন্তু সঙ্গে একটু করে আবার যদি স্বরচিত কবিতা না শুনি তাহলে যেন আড্ডাটা ঠিক জমে ওঠে না। তো আমরা কবিতায় চলে যাই। এবার কি শোনাচ্ছ আমাদেরকে? একটা কবিতা শোনাবো, সেটাই তো হচ্ছে কথা। বলছো যখন একটু দেখিনি। বিষয়টা হচ্ছে, আমি খুব 1 লাইনের কবিতাও লিখি, 2-4 লাইনের কবিতা লিখি, বড়ও লিখি। এখন একটু ছোটোর দিকেই যাচ্ছি। তবে আমি আমার খুব আগের একটা কবিতা তোমাকে আমি পড়ে শোনাচ্ছি। অনেক আগের লেখা আমার। হাইটেক মন। শিমুল তুলো রোমে শুয়ে থাকা তোমার হাইটেক মন, শুধু স্বপ্নের ঘোরে শ্রমজীবী হয়ে খুঁজে শ্রম। আর আকাশ পানে তাকিয়ে ফুটপাতে শুয়ে থাকা লোকটির কুয়াশা ভেজা বুকে তাপ দেয় নেড়ি কুকুরের লেজ। যার কাছে পূর্ণিমার ওই চাঁদ ঝলসানো রুটি, যে অপেক্ষায় আরও একটি নতুন সূর্যোদয়ের, সে পৃথিবী তাকে দেবে শ্রম। সারাদিনের ঘামে শ্রমে একটু একটু করে সেজে উঠবে তার অন্যের থালা, তার স্বপ্ন। আর ম্রিয়মান দিনও শেষের আলোয় জলের মাঝে কম্পমান তারই তাম্রবর্ণ ছায়া তাকে দেবে শ্রমজীবীর স্বীকৃতি। এটা আমার অনেক আগের লেখা, 2005-এর লেখা। আচ্ছা, এটার প্রেক্ষাপটটা কি আমরা জানতে পারি? দেখো, আমার হঠাৎ তখন একদিন রাত্রিবেলা বেরিয়েছিলাম, গাড়ি নিয়ে লোকে ঘুরতে বেরোয় না, আমি একটুখানি ড্রাইভিংয়ে বেরিয়েছিলাম, খুব শীতের দিন ছিল। দেখছিলাম কি জানো, এই আমাদের এই আগরতলা শহরেরই, তখন তো এইসব ওইগুলো হয়নি, হাইওয়ে টাইওয়ে বা ওগুলো কিছুই হয়নি, ব্রিজ টেজ কিছুই হয়নি, ওভার ব্রিজ। দেখছিলাম কি, দেখো ওই যে আগের যে সিনেমা হলগুলো ছিল, বারান্দাগুলো ছিল, ওখানে না সমস্ত যেন শ্রমজীবী লোকেরা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, বা কিছু একটা ছেঁড়া একটা ন্যাকড়া গায়ে দিয়ে শুয়ে আছে। আর তাদের পাশেই না কিছু নেড়ি কুকুর শুয়ে আছে। এসের থেকে না আমার মনটা খুব খারাপ, মানে আমার সেই দিনটার কথা মনে থাকবে, খুব খারাপ লাগলো। আর তাছাড়া দেখো, ছোটোবেলার থেকে যেই পরিবেশেই বড় হয়ে থাকি, কিন্তু মানে মাটির গন্ধটা বরাবরই আমরা শুকে বড় হয়েছি। মাটির সোদা গন্ধ বা এই মাটির সঙ্গে জড়িয়ে থাকা মানুষের ঘাম শ্রম, যেহেতু খামার বাড়ি ছিল, ওদেরকে প্রতিনিয়ত দেখে গেছি, দিনের শুরুতে দিনের শেষে। তো সেই একটা অনুভূতি তো ছিল বোধহয় কোথাও সুপ্তভাবে। তো দেখে এসে আমার খুব খারাপ লাগলো, সেই থেকেই আমার এই লেখাটা। এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে, আপনি যে আপনার যে জীবনধারা, সেখানে আপনার এই অনুভূতিটা কেন এলো? আমার কবি বন্ধুরা বা আমার প্রিয়জনেরা অনেকেই প্রশ্ন করেছে। আমি তাদেরকে তখন উত্তর দিয়েছি, আজকেও তোমার উত্তরে বলছি। দেখো, অনুভব করার মতো যদি তোমার ক্ষমতা থাকে, তাহলে পৃথিবীর সব দুঃখ কষ্ট রং রূপ রস সবটাই তোমার অনুভবে আসবে। সেইখান থেকে আমার এই শ্রমজীবী মানুষদেরকে নিয়ে লেখা। সারাদিন ওরা পরিশ্রম করে, তাদের সামনে একটা, আমাদের কাছে ভাত ফুলের মতো, তাদের কাছে খিদের একটা বিশাল মানে সামনে ভাতগুলো একটা জায়গা। সারাদিন তাদের চোখের সামনে ভাত ভাসে, তারা সারাদিন কাজ করে যাচ্ছে, দিনের শেষে বাড়ি যাচ্ছে, সেই টাকাটা ওরা খাচ্ছে। সেই জন্যই হয়তো কবি সুকান্ত লিখেছিলেন যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।
বাহ, পূর্ণিমার চাঁদটা তো ঝলসানো রুটি ঠিকই আছে, কারণ ও তো পূর্ণিমার চাঁদ দেখছে ঝলসানো, কিন্তু তারপরেও সেই পূর্ণিমার চাঁদের আলোও কিন্তু আমি বলবো, সুকান্তর কথা তো একদম ঠিক, কিন্তু তারপর আমি বলবো যে পূর্ণিমার চাঁদটা গায়ে মেখো ওরা স্বপ্ন দেখে। একদম। স্বপ্ন সবাই দেখে, স্বপ্ন না দেখলে মানুষের বাহ। জীবন চলতে পারে না। সারাদিনে ঘামের শ্রমে লেপ্টে থেকে যখন বাড়িতে যায়, ঘরে গিয়ে যখন তার স্ত্রীকে দেখে কিংবা মা বাবাকে দেখে কিংবা তার সন্তানকে দেখে, তখন তার মধ্যে তার সেই বাৎসল্য রস, তার মধ্যে তার সেই প্রেম ভালোবাসা সবই কিন্তু জেগে ওঠে। তাই তো আমরা মানুষ, আমাদের তাই বলা হয় যে আমরা মানবিক, আমাদের মধ্যে একটা মানবিক সত্তা আছে, মানবিক মূল্যবোধ নিয়ে আমরা বাঁচি। আমরা মানুষ, উই আর এ সোশ্যাল ক্রিয়েচার, উই আর নট এ সোশ্যাল এনিমেল। কারণ পশুরাও তো এখন, পশুদেরকে আমরা সমাজবদ্ধ হতে শিখাই, ওদের একটা নিজেদের মধ্যে দেখবে একটা সামাজিক রীতিনীতি আছে। কোনো কোনো পশু জন্ম দিয়ে তার প্রথম বাচ্চাটাকে খেয়ে নেয়, আবার কেউ কেউ নিজেদের মধ্যে ওদের প্রেম ভালোবাসা সবই আছে। কিন্তু মানুষের ব্যাপারটা হচ্ছে আমরা সমাজবদ্ধ জীব, আমাদের মধ্যে অনুভূতিগুলো প্রবল, তার সঙ্গে মানবিক সত্তাটা ভীষণ প্রবল। মানুষের সঙ্গে পশুর ওখানেই ডিফারেন্স। মানুষ মা জন্ম দিয়ে তার শিশুকে আগলে রাখে, আর বিড়াল টিড়ালগুলো আমাদের বাড়িতে আমার অভিজ্ঞতা দেখেছি, জন্ম দিয়ে তার প্রথম বাচ্চাটাকে অনেক বিড়ালগুলো দেখেছি খেয়ে নেয়। আচ্ছা, খেয়ে নেয়, প্রথম বাচ্চাটাকে খেয়ে নেয়। তো আবার আমাদের সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে আমরা বলতে বলতে এখন আবার দেখি পুরনো বিড়ালগুলো খায় না, তো এরাও শিখতে চায়, ওরাও চেঞ্জ হয়ে যায়, ওদের আচরণেও পরিবর্তন তবে আমি বলবো যে এই পশুর সঙ্গে আমাদের সেখানেই তো আলাদা। আমরা তো সোশ্যাল ক্রিয়েচার, আমরা সমাজবদ্ধ প্রাণী, আমাদের মানবিক মূল্যবোধটাই হচ্ছে সবচাইতে বড় কথা। একদম। আমরা একটা কবিতায় চলে যাই আরেকবার। আবার কবিতা? আমরা কথার ফাঁকে ফাঁকে কবিতা একটু করি, যদি না শুনে নিই তাহলে আমরা কি করে ধন্য হব, আমাদের কান কিভাবে ধন্য হবে? আজকে আমি একটুখানি আমার পুরনো কবিতাগুলোই নিয়ে বসছি তোমার সঙ্গে, তারপর নতুনটাতে যাব। আমার একটা কবিতা আছে, চাবুক। সোনা রঙের বাসটা দাঁড়িয়ে আছে এক বিশাল খুঁটি হয়ে, হাত ছোঁয়ালেই আঙ্গুল ঢুকে যাচ্ছে তার গায়ে, ভেতরে কুড়ে কুড়ে খায় ঘুন পোকা, বাঁশের বুক থেকে ঝরে পড়ে প্রসবান্তিকে ধুলো, যেন ভাঙছে তোমার আমার ইচ্ছে, অস্থিরতা নিষ্ঠুরতা। সব ঠিক হ্যায় কুছ পরোয়া নেই, কেউ যখন বলে অন্যজন ভাবে এগিয়ে চলি, যতদূর যাওয়া যায় হাতে দিয়ে হাত। এসবই কথার কথা, এটাই দস্তুর আজকার। সীমাবদ্ধতা তাঁরও আছে, নেই শক্তি আগল ভাঙার, ইচ্ছের ঘোড়ায় তাই সীমাবদ্ধতার লাগাম, সব সময়ই চাবুক হাঁকায়, সব সময়ই চাবুক হাঁকায়। আচ্ছা, এখানে একটুখানি খেয়াল করলাম যে বাংলা ভাষার পাশাপাশি দু একটা হিন্দি শব্দও রয়েছে। হ্যাঁ, এই যে আমরা বলি না কথায় কথায় যে কুছ পরোয়ানি, আমি তো আছি তোমার সঙ্গে, ওইটা কি আমি একটুখানি তুলে কুছ পরোয়ানি, আমি তো আছি তোমার সঙ্গে। কিন্তু আমি যখন এই কথাটা তোমাকে বলছি, হ্যাঁ আমি কিন্তু বলছি, কিন্তু আমি নিজেও জানি না যে আমি আদৌ তোমার সঙ্গে কত দূর থাকতে পারবো। কিন্তু তখনই আমার মনে কিন্তু একটা অসীমের দিকে যাওয়ার, তোমার হাত ধরে যাওয়ার একটা ইচ্ছে তখন আমাদের। সব ঠিক হয়ে কুছ পরোয়ানি কি, যখন অন্য আমার মুখোমুখি যিনি আছেন, যার মুখপানে আমি চেয়ে আমার একটা স্বপ্ন দেখছি, তখন কেন জানি না মনে হয় এই কথাটাই বোধহয় জীবনে পরম সত্য। কিন্তু আসলে কি তা? সেও জানে যে তার একটা সীমাবদ্ধতা আছে, সে এর বাইরে আমাকে কিছু দিতে পারবে না, এর বাইরে আমাকে নিয়ে যেতে পারবে না। কিন্তু এই বলাটাই তো আমার মধ্যে যে চিন্তা, আমার চেতনাকে গিয়ে যেভাবে এই বলাটা আঘাত করে, তখন তো মানে মনে হয় যেন আমি একেবারে প্রবল নদীর উচ্ছল মানে ঢেউ হয়ে যাই। তো সেই তখন আর কোনো কিছু যে বাধাবিঘ্ন আসবে সেটা মনে থাকে না। কিন্তু সেও জানে তার সীমাবদ্ধতা আছে, আমিও জানি আমার সীমাবদ্ধতা আছে। তো সেই জন্যই বললাম যে এই যে সীমাবদ্ধতার যে চাবুকটা, সেটা তো আসলে বরাবরই আমাদের জীবনকে হাঁকাচ্ছে। তবু তো কবিগুরু বলে গেছেন সীমার মাঝে অসীম তুমি। তাই কবিগুরুর সেই কথাটা মনে রেখেই আমরা আবার নিজেদেরকে অসীমের মাঝে বিলীন তো হয়েই যাই একদিন, তবু সীমার মধ্যে থেকেও যেন কোথায় মনে হয় কেন আমি একটুখানি অসীমের মাঝে নিজেকে ছড়িয়ে দেই না। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর ভাবনা পেলাম। আমরা কথা এবং কবিতায় আবারও ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে
আবার ভালোও বলবে। ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লং তরাই। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে এলাম। চলুন আমাদের সঙ্গে আমরা আবারও কবিতা ও কথায় চলে যাই। তার ভাসানো গান, কবিতার খেয়াতরি জীবনকে এগিয়ে নিয়ে যায় অহর্নিশি। কবিরই লেখা দুটো পংক্তি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন দিদি তোমার কাছে জানতে চাইবো, এই যে লেখাটা, এর প্রসঙ্গটা আমাদেরকে একটু যদি বলো। দেখো, আমাদের সকাল থেকে রাত অবধি আমার তো মনে হয় যতক্ষণ আমরা একেবারে নিঃশব্দে ঘুমের দেশে না চলে যাই এবং পরদিন সকালে জেগে না উঠি, এইটুকু বিরতি যদি বাদ দিই বা স্বপ্নে অনেক সময় আসে, রবীন্দ্রনাথ আমাদের জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তবুও 25শে বৈশাখ এলেই আমাদের মধ্যে একটা অন্য ধরনের একটা অনুভূতি কাজ করে। চারিদিক জুড়ে যেন একটা কিসের অনুরণন তৈরি হয়। আমরা একেবারে তার মধ্যে ডুবে থেকেও যেন আবার ভেসে উঠে আরেকবার পানকৌড়ির মতো তার ভেতরে ডুবে গিয়ে চারিদিকে একটা মানে অসাধারণ একটা সুন্দর মানে বাতাবরণ তৈরি করি, বা নিজেদেরকে আবার নিজেরাই যেন খুঁজে পেতে চেষ্টা করি। তাই সেই রবীন্দ্রনাথকে নিয়ে আমার একটুখানি এই দুটো লাইন লেখা। তার জন্মদিনে দিয়েই মনে হচ্ছিল যে রবি ঠাকুরেরই কথা, কারণ তার ভাসানো গান আসলে কারণ আমাদের তো জীবনে দেখো, আমাদের সকাল হলেই আমাদের জীবনটা যখন শুরু হয় মিষ্টি একটা সকাল রবীন্দ্রনাথের গান দিয়ে অনেক বাড়িতেই দেখবে বাজে, বা অনেকে যারা গান করে তাদের গানটা থাকে। তা আমি কি কবিতাটা পাঠ করবো? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যদিও আমাদের রবি ঠাকুরের জন্মদিনও খুব বেশি দিন হয়নি, গিয়েছে, এই তো গেল 25শে বৈশাখ। তো আমার রবীন্দ্রনাথ, 25শে বৈশাখ এলেই ওই দুটি উজ্জ্বল চোখ আমাদের চিত্রপটে ভেসে ওঠে এমনটা তো নয়। তার ভাসানো গান, কবিতার খেয়াতরি জীবনকে এগিয়ে নিয়ে যায় অহর্নিশি। সে আমাদের জীবনের স্রোত, রবীন্দ্রনাথ বিশ্বকবি। সকালের নরম বাতাসে গায়ে মেখে অজান্তেই অন্তরে বাজে তার গান। গনগনে দুপুরে পেরিয়ে সন্ধ্যা প্রদীপের সাথেও সেই রবীন্দ্রনাথ। রাত জাগা আধারেও সেই আশ্রয়। এ কোনো অমোঘতা নয়, আমাদের অন্তরের অন্তঃস্থলের সে ডাক রবীন্দ্রনাথ। ঘুম ভাঙা চোখে জানালায় ডাক আসে, 25শে বৈশাখ এসেছে মহাকালের রথে চড়ে। একে হিল্লোল, একে কলরোল চারিদিকে জুড়ে। দহন দিনে তাপিত হৃদয়ে দুন্দুবি বাজে। নতুন দিনে নতুন ভোরে আকাশ বাতাস মন্দ্রিত করে চোখের কোণে কাজল হয়ে প্রিয়তম মোর আসে। তুমি আমার গোপন গভীরের ফল্গু ধারা, নিরন্তর তোমায় ডুবে থাকি। জীবন জুড়ে যে ছোঁয়াচ প্রাপ্তির অপেক্ষা,
সে তুমি মোর প্রিয়তম রবীন্দ্রনাথ, সে তুমি মোর প্রিয়তম, তুমি মোর রবীন্দ্রনাথ। রবি ঠাকুর সম্পর্কে আমরা যতই বলি না কেন, আমাদের অনুভূতি যতই ব্যক্ত করি না কেন, কম হয়ে যায়। একদম, সেই জন্য তো বললাম যে জীবন জুড়ে যে সারাটা জীবন জুড়ে যে ছোঁয়াচ প্রাপ্তির অপেক্ষা, মানে তোমাকে ছুঁয়ে থাকার, যে তোমাকে যে ছুঁয়েছি, তা তোমাকে ছুঁয়ে থেকে যা কিছু পেয়েছি জীবনে, সেই যে প্রাপ্তি, সেই যে সেটার অপেক্ষা করতে করতে তো জীবন কেটে যায়। কারণ এক জীবনে রবীন্দ্রনাথকে বুঝে নিয়ে ধরে নিয়ে শেষ করা যাবে না। বিশেষ করে যারা রবীন্দ্র গবেষণা করে আছেন তাদের কথা আলাদা, আমি বলবো যে তারপরও তাদেরও বোধহয় কোথাও আক্ষেপ থেকে যায়, আরও আছে। রবীন্দ্রনাথ তো এরকমই, শেষ করা যাবে না। আর আমাদের কাছে তো একেবারে কি বলবো যে মহাসমুদ্র। আসলে রবি ঠাকুর, বারবারই কথাটা বলতে ইচ্ছে করে যে রবি ঠাকুর আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এবং তুমি শুরুতেই বলেছিলে যে সকাল থেকে একেবারে রাতে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত, আমাদের দুঃখে বলো, আমাদের শোকে বলো, আমাদের স্বপ্নে বলো, আমাদের শান্তিতে বলো, আমার যে কোনো শোকের সময় বলো, হ্যাঁ, আছে মৃত্যু, আছে বিরহ, কি দহন, আমার এই মুহূর্তে ঠিক মনে হচ্ছে ওই লাইনটা আমার খুব প্রিয়, আমি সবসময় বলি, আছে মৃত্যু, আছে দুঃখ, বিরহ দহনও লাগে, এই কথাটা আমরা বলি। এতগুলো মৃত্যু শোক সয়ে গিয়েও উনি নিজেকে এইভাবে প্রতিটা মৃত্যুর থেকে উনি বেরিয়ে এসছেন। ওনার শোকগুলোকে উনি আমাদের সামনে কি করে তুলে ধরেছেন। আছে মৃত্যু, আছে দুঃখ, বিরহ দহনও লাগে। আমি যখন এইটা পড়ি তখন আমার জীবনে যে এই লাইনটা যখন মনে করি, তখন আমার জীবনের যে শোকগুলো আছে সেগুলোকে কাটিয়ে উঠতে পারি বলবো না, কিন্তু বলবো সেই কিছুক্ষণের জন্য মনে হয় যেন আবার খুঁজে পাই। সে তো সেই তাকে ঘিরেই নিজেকে খুঁজে পাওয়া, তাকে ঘিরেই যে বসন্ত, আমাদের এক একটা ঋতু আসে, আমরা এক একটা ঋতুতে আমরা নিজেদেরকে সেই ঋতুর সঙ্গে মিশিয়ে দিতে চাই। বসন্ত এলে আমরা মাতাল হয়ে যাই, চারিদিকে ফুলের গন্ধ, সেখানেও তো রবীন্দ্রনাথ। সেই বসন্ত এলে তো আবার রবীন্দ্রনাথকে নিয়ে সেই বসন্তের গান, বসন্তের নাচ। এবার নেই, বর্ষায় তাও রবীন্দ্রনাথ, শরৎ এসছে সেখানেও রবীন্দ্রনাথ, কোথায় নেই হেমন্তের কথা বলো সেখানেও রবীন্দ্রনাথ, শীতের চাদর গায়ে জড়িয়েও রবীন্দ্রনাথ, একদম সন্ধ্যার মিটমিটে আলোয় তুমি কোথাও বসে আছো কোনো একটা, রবীন্দ্রনাথ সব জায়গায় রবীন্দ্রনাথ। তুমি ধরো কোথাও একটা ভীষণ নিরিবিলি জায়গায় বসে আছো, ধরো দূরে কোথাও জোনাকি একটা আলো জ্বলছে, তোমার কিন্তু প্রথমেই মনে হবে রবীন্দ্রনাথের দুটো লাইন বা রবীন্দ্রনাথ। তা আমাদের জীবন জুড়ে তো আছে রবীন্দ্রনাথ। একদম। আচ্ছা, তুমি কথা বলতে বলতে বসন্তের কথা এসছে, যদিও এখন গ্রীষ্মকাল, বসন্ত পেরিয়ে গেছে। বসন্ত নিয়ে তোমার অভিমত কি? যেহেতু তুমি লেখালেখি করো, কতটা স্পর্শ করে বসন্ত তোমাকে? দেখো, আমাদের তো 6টা ঋতু আছে। বৃষ্টি এলে ভিজতে খুব ভালো লাগে, সবসময়ই লাগে, বৃষ্টি তো আছেই। গ্রীষ্মের খরতাপে তো আমাদেরকে চলতেই হয়। বসন্ত এলে কোথায় যেন আজও মনে হয় যেন কোথায় একটা মধুগুঞ্জন আমি বলবো শুনতে পাই, সেটা আমি নিজের ভিতরে নিজে অনুভব করি এখনও। তো বসন্ত আমার কাছে চিরকালই একটা নতুন বার্তা নিয়ে আসে। আমার কাছে মনে হয় যে বসন্ত এই নামটার মধ্যে তো একটা পুরুষ গন্ধ আছে, আর ঋতুটার মধ্যেও যেন মনে হয় যেন ফিলিংসটা তো যেন সেই রকমই একটা কিছু আসে। কাজেই বসন্ত আমার কাছে বরাবরই একটু ভিন্ন মাত্রা নিয়ে আসে। আর যখন কোকিল ডাকে তখন সে বোধ হয় এই মাত্রাটা আরো অনেকটা বেড়ে যায়। বসন্তে রাত জাগতে খুব ভালো লাগে, মনে হয় যেন চুপচাপ যেন বসে থাকি, কিন্তু সমস্ত চারিদিক নীরব। দেখো, রাত্রির একটা ভাষা আছে, কিন্তু আমার কাছে নীরবতার ভাষাটা আমার কাছে সাংঘাতিক। আমার কাছে নীরবতার ভাষাটা আমার কাছে জীবনের সবচেয়ে বেশি সরব আমার মনে হয়। আমরা বলি যে আমরা নীরব হয়ে গেছি, দেখো আবার সেই ফিরে যাব পুরনো কথায়। একটা লোক সারা দিন ঘেমে নিয়ে রোজগার করে বাড়ি আসে, খায় দায়, সন্তানকে আদর করে, তারপর সে আমাদের কাছে রাত্রিটা একটা আলাদা বার্তা নিয়ে আসে। তাই আমরা আমি আবার একটু ঘুরে যাচ্ছি, বিয়ের পর আমরা বলি যে শুভরাত্রি। সেখানে এই যে এইখান থেকে শুরু করছে, আমি খুব সংক্ষেপে বলছি। কাজে রাত্রিটা ওই লোকটার কাছেও কিন্তু রাত্রিটা একটা বিশাল বার্তা নিয়ে আসে। তার মনে হয় যে এই রাত্রিটাতে তার ঘাম, তার কষ্ট, তার সব মুছে গিয়ে তার পাশে যে তার সঙ্গিনী আছে তার সঙ্গে আবার সেই প্রেম খেলায় মেতে ওঠা। কাজেই সেখানে রাত্রির একটা ভাষা আছে, কিন্তু
সেই জন্য বোধহয় রাত্রি আমার কাছে আমার জীবনে একটা বিশাল জায়গা দখল করে আছে, দিনের থেকেও বেশি। আমি প্রতি রাত্রিতে আমার মনে হয় যে আজকেই যদি ঘুমিয়ে যাই, তাড়াতাড়ি সকাল উঠেই তো আর একটা নতুন সকাল দেখব। যতটা জাগতে পারি ততই তো রাত্রির সঙ্গে আমার কথা হবে, আমার প্রেম হবে। হ্যাঁ, কারণ এই নৈশব্দের ভাষাটাকে আমি ভীষণভাবে অনুভব করি। আমাদের কি একটা বসন্তের কবিতা শোনানো যাবে কি? দেখেছিলাম কোথাও একটা তোমার। একটু বড় হয়ে যাবে, সময় থাকবে তো তোমার। পড়ো পড়ো, সময় যদি হয়ে যায় তোমাকে বলবো। আমরা খুব সুন্দর আড্ডা আমাদের চলছে, আপনারা সঙ্গে আছেন, সেটা আমাদের কাছে ভীষণ ভালো লাগছে। এবং আজকের বসন্তের অনেকগুলো কবিতা থেকে তুমি কিছু বলবে? আর কথা বলছিলে? আচ্ছা বলো। বলছিলাম যে আমরা কথা এবং কবিতায় এমন ভাবে আমরা মশগুল হয়ে গেছি, আমাদের মানে ভীষণ ভালো লাগছে তোমাকে পেয়ে। অসংখ্য ধন্যবাদ। আমাকে পেয়ে ভালো লাগছে। আমি জানি না তোমাদেরকে, এই বিটিভির সবাই তোমাদেরকে এবং আমি আমার উল্টো দিকে দর্শক শ্রোতাদের কতটুকু দিতে পারছি, এটা ওনারাই বিচার করবেন। আমি এবার শিমলির অনুরোধ মতো আমি একটা বসন্তের কবিতা পাঠ করছি। বসন্ত এসে গেছে, অনুরণন চারিদিক জুড়ে। পলাশ, শিমুল, জারুল, ভাঁট, কুচ্চিরা তাদের রং রূপ ছড়িয়ে বসন্তকে স্বাগত জানাচ্ছে। সব দেখেও মন জুড়ে এখন পাগল হাওয়া। হ্যাঁ বসন্ত, কোথা বসন্তর ঝড় তুলছে। তোমারও কি তাই? যখন দেখো বসন্তের বাতাসে আগুন ঝরছে, সে আগুনে ঝলসে যাচ্ছে অজস্র মুখ, হারিয়ে যাচ্ছে জনপদ। স্টেন গানের বুলেটে বুলেটে সব ক্ষত বিক্ষত, মাইলের পর মাইল ছুটে ছুটে পা ও কচিমনে দগদগে ঘা নিয়ে সীমান্ত অতিক্রম করা ভীত সন্ত্রস্ত শিশুর মুখ। প্রাজ্ঞ ব্যক্তিত্বের ভারী নুব্জ তোমায় উদ্বেল করে তোলেক নিশ্চয়ই। ভারাক্রান্ত মনে অস্থির তুমি হয়তো কোকিয়ে কোকিয়ে স্বগুক্তি করছো। ভরা বসন্তে এখন হোলির উল্লাস। কেন এত রক্ত যা পলাশের লালকেও ম্লান করে দেয়? এ খেলা কবে থামবে? এই প্রশ্ন নিয়ে কলমকে হাতিয়ার করে নিজের মতো শব্দ ব্রহ্ম সাজিয়ে প্রতিবাদও করে যাচ্ছ নিশ্চয়ই। হ্যাঁ আমি জানি তুমি প্রতিবাদ করে যাচ্ছ। তারপরেও বসন্ত আসে, প্রকৃতির খোলস বদলানোর সাথেই চলমান জীবনের ছবি আঁকা হতে থাকে। চেনা ছন্দে হারানোর বেদনা বুকে নিয়ে যাপনের গানও গেয়ে যেতে হয়। বসন্তের এই আগুন ছোঁয়া বাতাসের মাঝে স্বার্থপরতা আমায় পেয়ে বসেছে। আজকাল বড় বেশি করে তোমায় পেতে মন চাইছে। কেবল ইচ্ছে করছে সন্ধ্যা পেরিয়ে রাত্রি কড়া নাড়ার সময় একটিবার তোমায় যদি কাছে পেতাম। আঁধারের কোটরে বাতাস গায়ে মেখে ফুলের গন্ধ নিতে নিতে রাতটুকু তোমায় জড়িয়ে কাটিয়ে দিতাম। সঙ্গী হতো বসন্ত বৌরি, কোকিলের দূরগামী গান আর আয় কুটুম যায় কুটুমের তান। পৃথিবীর সব অন্ধকার না হয় এভাবেই মুছে যাক, আধার পেরিয়ে নতুন ভোরের স্বপ্ন চাদর গায়ে। আমার যে বড় ইচ্ছে করে, আমার যে বড় ইচ্ছে করে, আমার যে বড় ইচ্ছে করে। বাহ, অসাধারণ অসাধারণ, মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। আমার এই লেখাটা হচ্ছে যখন যুদ্ধ হচ্ছিল, সেই ছোট ছোট বাচ্চা, একটি বাচ্চা ছুটে গেছে এয়ারপোর্টে গিয়ে, সে ওর মা বাবা পেরিয়ে গেছে কিন্তু ওয়ালটা সে পেরোতে পারেনি, সেই দিকে পড়েছিল। সেই যে সে ছুটে গেছে ক্ষুধার্ত সেই শিশুটি, খবর দেখছিলাম। আর সারা শুধু হাতে পায়ে তো রক্তাক্ত হয়নি সে, তার সে যদি বেঁচে থেকে বড় হয় তা সেই কচি মনটা, সেই দগদগে ঘাকি সে কোনোদিনও ভুলতে পারবে। তার মানে বসন্তের ছোঁয়ার পাশাপাশি এখানে বাস্তব চিত্রটাও তুলে ধরেছে। সেই জন্য আমি বললাম যে এই যে বসন্ত এত সুন্দর, এত চারিদিকে এত সুন্দর ফুলের সমারোহ, কত রকমের ফুল বসন্ত এলে আসে, তখন মানে তার রং রূপ নিয়ে যেন আমাদেরও সেজে উঠতে ইচ্ছে করে। আমাদের সেই আবার রবীন্দ্রনাথ চলে আসে, আমরা গুনগুন করে আবার সেই বসন্তের গান করি এ করি, কিন্তু তার মধ্যে সেখানে সেই আয় কুটুম যায় কুটুমের গান আমরা শুনি, হ্যাঁ বসন্ত বড়ির গান, কোকিলের গান, দূরগামী গান আমাদেরকে যেন কোথায় দূরে নিয়ে যায়। সেই তুমি আমার সেই নিঃশব্দ রাতে তুমি বসে থাকো, যখন দেখবে ডাকছে পাখিগুলো কুটকুট কুটকুট করে, তখন তোমার মন কোথায় চলে যাবে। কিন্তু ওই যে ওই তখন যুদ্ধ চলছিল, সেই জায়গাগুলিতে আমাদের মনকে এত বেশি পীড়া দিচ্ছিল, কিন্তু তারপরেও আমি বলবো যে বসন্তের এত বেশি মোহময় বসন্ত, তার অমোঘতা এত বেশি যে এত কিছু মানে কষ্ট দুঃখ দেখার পরেও আমার মন কোথায় যেন সেই একটি
সঙ্গ পেতে চাইছে। কোথাও প্রতিটি মানুষেরই যেটা হয় সেটা তো একেবারে আমায় নিয়ে লেখা নয়, মানে আমার অনুভব আমি মনে করি আমার মতো যারা আছেন তাদের মধ্যেও আছে, সেটাকেই মানে শব্দে সাজিয়ে তোলা। বাহ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আরেকটা কবিতা শুনে নিই। এখানে আমি বলবো, আমি বেশ কিছুদিন আগে লিখেছিলাম, প্রমত্ত রাত্রির কাছে নত যেন হয়ে চাই ঝড়ের ঠিকানা। তো সেটা আমি ফেসবুকে আমি খুব কমই পোস্ট করি, আমি এটা লিখেছিলাম। ইদানিংকালে ভীষণ গরম যাচ্ছিল, আমাদের অনুভূতি হচ্ছিল 40-42। তো অনেকেই ভেবেছে যে আমি এই রাত্রির এই গরমটাকে সহ্য করতে না পেরে, সেটা যার যার অনুভূতি, অনেকেই লিখেছে যে আমি হয়তো বৃষ্টিকে ডাকছি, কিন্তু না, আমার এই উদ্দেশ্যটা ছিল প্রমত্ত রাত্রির কাছে নত যেন হয়ে চাই ঝড়ের ঠিকানা। আমি আবার বলছি, রাত আমার কাছে নৈশব্দ নিয়ে, যেরকম নৈশব্দ চারিদিক চরাচর যেমন নৈশব্দ ছড়িয়ে থাকে, সেখানে রাত্রির যে ভাষাটা সেটা খুব সাংঘাতিক। রাত্রিকে তুমি যদি একদম নিঃশব্দভাবে নিরিবিলিভাবে কোথাও একটা খোলা জায়গায় বসে তুমি রাত্রিকে অনুভব করে, তুমি দেখবে একেবারেই নিঃশব্দ নয় রাত্রির যে ভাষাটা, সেটাকেই দেখবে মানে মনে হবে যেন সে একটা ভীষণভাবে প্রমত্ত, মানে তার মত্তটা যেন একটা মত্ত হাতির মতো। সেজন্য মনে হচ্ছে যেন মানে তার যে মানে প্রমত্ততাটা নিয়ে যেন তোমাকেও তছনছ করে দিতে চাইছে। সেই থেকে তারপরেও তার সেই ক্ষমতা রয়েছে। তাই আমি লিখেছিলাম যে যেরকম ভাবে ভেবেছে, আমি আজকে এখানে বসে এটা বলছি, প্রমত্ত রাত্রির কাছে নত যেন হয়ে যায় ঝড়ের ঠিকানা। তো এই রাত্রিকে আমি বলছিলাম সেই জন্য যে তুমি তো এত মত্ত, তুমি তো এত প্রমত্ত হয়ে আছো, তুমি সব তছনছ করে দিতে চাইছো, তাহলে তুমি তো আমাকেও তোমার এই প্রমত্ততায় মানে ভাসিয়ে নিয়ে যেতে চাইছো, তাহলে সেই ঝড়ের ঠিকানাটা আমাকে দাও। সেই ঝড়ের সঙ্গে আমিও মিলেমিশে যাই, সেই ঝড়কে আপন করে নিয়ে আমিও সেই ঝড়ের সঙ্গে নিজেকে ধুয়ে মুছে আবার নতুন করে নিই। সেই জন্য আমি লিখেছিলাম প্রমত্ত রাত্রির কাছে নত যেন হয়ে চাই ঝড়ের ঠিকানা, কারণ সেও তো আমাকে মত্ত করে তুলছিল, প্রমত্ত করে তুলছিল, তখন আমারও একটা ঝড় চাই। বাহ, কি অসাধারণ গভীরতা! সেই ঠিকানাটা আমাকে কে দেবে? সেই রাতই তো দেবে। আচ্ছা, আরেকটা লাইন, জীবন তো একটাই, এই প্রসঙ্গে একটু করে বলে দাও, আমাদের সময় তো বেশি নেই। আমি জানি না পরজন্ম আছে কিনা, এটা আমার ট্যাগলাইন আমার জীবনে, জীবন তো একটাই। সত্যি তো, আমাদের জীবন তো একটাই। আমি তো আবারও বলছি, আমরা মানুষ, আমাদের একটা মানবিক মূল্যবোধ আছে, আমাদের মানবিক সত্তা আছে, আমরা সেই দিক থেকেই আমাদের একটা নিজস্ব পরিচয় আছে। আমরা সেই পরিচয়টাকে আমরা যদি গড়ে তুলতে চাই, আমরা যদি সমাজকে কিছু দিতে চাই, তাহলে আমাদের তো জীবন একটাই, সেই এক জীবনেই তো আমাদের সব। তা আমাদের সেখানেই তো আমাদের ভালো ভালো ভাবনাগুলো, সমাজকে কিছু দিয়ে যাওয়া এবং নিজের ভাবনাগুলোকে সমাজের মধ্যে বীজের মতো করে সুন্দর ভাবনা ছড়িয়ে দিয়ে যাওয়া। তো কাজে এই এক জীবনেই সব করতে হবে। আমরা বলি সব, কিন্তু এই জীবনে সব বলে আমরা চিৎকার করি, তো সেই সবটা কি আমরা জানি? আমাদের এই একটা চাওয়া পরে আমরা আবার আরও কিছু, কাজে আমাদের জীবনে সব শব্দটা ভীষণ মানে রাখে, কিন্তু এই সবটাকে আমরা কিন্তু শেষ করতে পারি না। আমাদের মৃত্যুর পরেও কিন্তু সেই সবটা থেকে যায়। আমি চলে যাচ্ছি, আমার সংসারে কিন্তু আমার সব ছড়িয়ে ছিটিয়ে থেকে যাচ্ছে। তো সেখানে আমি বলি জীবন তো একটাই, কিন্তু সেই এক জীবনেই আমাদেরকেই সব কিছু করে যেতে হবে। একদম খুব সুন্দর আমরা ব্যাখ্যা পেলাম, জীবন তো একটাই, এই লাইনটার সুন্দর ব্যাখ্যা পেয়েছি। দিদি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই যে আমাদের স্টুডিওতে তুমি এসছো, এবং আমরা খুব আনন্দিত হয়েছি। আশা করি দর্শক শ্রোতারাও ভীষণ আনন্দ পেয়েছেন তোমার এই আলাপ আলোচনা এবং কবিতা শুনে। কিছু কি বলবে তাদের উদ্দেশ্যে? ছোট্ট করে বলে দাও। দর্শকদের উপরে যারা আছেন তাদেরকে বলবো, জানি না আমার কবিতা কতটা ভালো লেগেছে, এখানে সময় খুব স্বল্প, আমি খুব একটা ভালো লিখতে পাই না, আমার অনুভবগুলোকে শুধু শব্দের মধ্যে ধরে আপনাদের সামনে ছড়িয়ে দিয়ে যেতে চাই। যদি এখান থেকে আপনারা কিছু পান তাহলে আমি ধন্য হব। আমি আরও কিছু প্রবন্ধ নিবন্ধ ছোট লিখে থাকি, আমার একটি ম্যাগাজিনও আছে, সেখানে আপনাদের যারা কবিতা লেখেন আপনাদের সবার কবিতা নিয়ে সেই কবিতার খেয়া ভেসে যাচ্ছে 12 বছর ধরে, আগামী দিনেও ভেসে যাবে। আপনারা আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাকে শোনার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে সামনে আমাকে যারা নিয়ে এসছে সে বিটিভির প্রত্যেককে, শিমলিকে, বিটিভির যারা আছেন টেলিভিশনের কর্ণধার থেকে আরম্ভ করে আরও ক্যামেরার ওপারে যারা এতক্ষণে এই সুন্দর করে অনুষ্ঠানটি উপস্থাপনা করলো, সেই ভাইদেরকে, সবাইকে, বোনদেরকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং শ্রদ্ধা, নমস্কার। আপনারা ভালো থাকুন, ভালো রাখুন।
প্রিয় দর্শক শ্রোতারা, আপনারা নিশ্চয়ই আজকে ভীষণ আনন্দ পেয়েছেন আমারই মতো। আবারও আমরা কোনো এক কবিকে নিয়ে আবারও চলে আসব আমাদের এই অনুষ্ঠানে। নিয়মিত দেখতে থাকুন আমাদের বিটিভি ত্রিপুরাকে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।